আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলস ব্লগ অল উইথ মিতে। আমি পাভেল আছি আপনাদের সাথেই। দর্শক, নতুন আরও একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের এই পর্বটি কিন্তু একটি সিনেমা রিভিউ পর্ব নিয়ে। তো আসুন শুরু করা যাক আমাদের নতুন পর্ব। তখন ভিলেন হিরো সেজেই করবো। হ্যাঁ দর্শক, এই যে শাকিব খান ট্রেলারে যেমন বললো যে যাব যখন হিরো সেজে যাব, আসলেই শাকিব খান হিরো সেজে এসছে। আচ্ছা, আমি এই খুব এবার আমি একদম খুব শর্টে আমি এবারে রিভিউ পর্বটা আমি হয়তো বা শেষ করে দেব, এবং আমি কয়েকটা একদম পিক পয়েন্ট কিছু বলবো। দর্শক, আমি প্রথমত আমার একটু সিনেমা রিভিউ করার আমি কয়েকটা বিষয় একটু আমি চিন্তা করি। সেটি হলো যে সিনেমাটির নাম, মানে সিনেমাটির নাম তো অবশ্যই এটি একটি বিশেষ আইডেন্টিটি বহন করে। এছাড়া সিনেমাটির স্টোরি এবং সিনেমাটির স্ক্রিন প্লে এবং সিনেমাটির অ্যাক্টিং স্কিল, অর্থাৎ যারা যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস বা যে অভিনেতা এবং অভিনেত্রীরা এখানে অভিনয় করেছেন বা পুরো সিনেমাটি যে যাদের কাজ ছিল তাদের সেই অ্যাক্টিং এবং সিনেমাটির যে মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, সাধারণত এই বিষয়গুলো নিয়ে কথা বলি। বা মেকিং বিষয় নিয়ে যদি প্রাসঙ্গিক হয়ে থাকে, সবই তো আসলে মেকিংয়ের পার্ট, তো আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি। তো আমি প্রথমেই যাচ্ছি এই সিনেমাটির নাম। হ্যাঁ, সিনেমাটির যে কাহিনীটা ছিল সেই কাহিনী অনুযায়ী নামটা, এটা একটি পারফেক্ট কম্বিনেশন ছিল। কারণ আজকাল অনেক সিনেমায় থাকে যেটা আসলে নামের সঙ্গে সিনেমার যে কাহিনী বা যে স্টোরি সেটা মিল থাকে না। সো ধরো ইটস ওকে, এটা আমার কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। তো দর্শক, আসলে ক্রাইম থ্রিলার ঘরানার ছবিগুলো আসলে যারা দেখে থাকেন তারা আমার থেকে ভালো বলতে পারবে। সবসময় যে আমার ক্রাইম থ্রিলার ঘরানার ছবিগুলো দেখা হয়ে থাকে সেটাই নয়। তবে এখানে একটি সাইকোপ্যাথ, একটা সাইকো কিলারের একটা কাহিনী এই দরদ সিনেমাতে গড়ে উঠেছে, এবং এইটাকে নিয়েই আসলে গল্প। তো দুলুমিয়াকে নিয়েই গল্প, দুলুমিয়া এবং যেটা বলছিলাম যে ফাতেমাকে নিয়েই গল্প। তো সিনেমাটি ক্রাইম থ্রিলার হওয়ার কারণে এটি আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। একটি কথা আমি একটু বলে রাখি, আমাদের বাংলাদেশে কিন্তু যেটাই বলো না কেন, আমাদের বাংলাদেশে কিন্তু ক্রাইম থ্রিলার ঘরানার মুভিগুলো কিন্তু খুবই কম নির্মিত হয়। আর শাকিব খান তো, শাকিব খানের আমি বলছি না শাকিব খানের সব সিনেমা আমি দেখেছি, কারণ আগে যে শাকিব খানের সিনেমা এবং এখনকার যে শাকিব খানের সিনেমা, এটা তো পার্থক্য আছে, সেটা দর্শক আপনি ভালো বলতে পারবেন। তবে শাকিব খানের যে আগের যে ছবি এবং এখনের যে ছবি, ওনার যত ছবি আছে, উনি মনে হয় না যে আমার এই দরদের যে এরকম ক্রাইম থ্রিলার ঘরানার যে ছবিতে উনি অভিনয় করেছেন, এই টাইপের কোনো গল্পে উনি আগে কোনো কাজ করেছে বা এই টাইপের প্রজেক্টে উনি আগে কোনো কাজ করেছে। তো আমি ধরে নিচ্ছি, যেহেতু আমার দেখা হয়নি, দেখা নেই, হয়তো থাকলে সেটা আপনি ভালো বলতে পারবেন, আমাকে মানে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই শাকিব খান কিন্তু এটার একটি, এই ক্রাইম থ্রিলার ঘরানার ছবিতে কিন্তু এই প্রথম তার একটা মানে তার অভিনয়। তো সেই হিসেবে তার এই প্রজেক্টটা কিন্তু মানে আমি, আমার কাছে ভালো লেগেছে। কারণ যে জিনিসটা তৈরি হয়, মানে যে জিনিসটা আগে তৈরি হয় নাই, এখন হচ্ছে। এবং এটি শাকিব খানের জন্য একটা ফার্স্ট প্রজেক্ট, এই ক্রাইম থ্রিলার ঘরানার যে ছবিটা, তাই না? তো যেটা আমি আগে দেখিনি বা আমাদের বাংলাদেশের কাহিনী বা অন্যান্যরা করেনি, তো সেই অনুযায়ী আমার কাছে এটা ভালো লেগেছে, যেটাই হোক না কেন। তো আমি নিঃসন্দেহে বলবো যে সিনেমার গল্প বা যেটি দেখাতে চেয়েছে এটাই আমার কাছে ভালো লেগেছে। এখন এখন আমি একটু আসি সিনেমার স্ক্রিন প্লেটা নিয়ে। আচ্ছা, আমি এই ক্রাইম থ্রিলার ঘরানার যে মুভিগুলো আছে, এই মুভিগুলোতে সাধারণত আপনারা দেখবেন, মানে আমি যেটাকে আসলে বিশ্লেষণ করি সেটি হলো যে ক্রাইম থ্রিলার গল্পটা হয়তো বা একটা সিনেমার একদম 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 ফার্স্ট সিনে বা ফার্স্ট একটা হয়তো বা একটা একটা পিক পয়েন্ট থাকে, যেখান থেকে দর্শক আসলে ওই গল্পের শুরুটা থেকে এঙ্গেজ থাকে। তো আবার পুরো ছবিটা জুড়ে সিনেমার যে ডিউরেশন, এই ডিউরেশন অনুযায়ী কিন্তু সিনেমার আপনার গল্পগুলো আপনার এঙ্গেজিং থাকে বা সিনেমার গল্পগুলো বেড়ে যেতে থাকে, এবং সিনেমার শেষ প্রান্তে এসে এই থ্রিলার টাইপের যে গল্পগুলো থাকে, এই থ্রিলার গল্পে কিন্তু সিনেমার কাহিনীটা বা টুইস্ট যেটা সেটা রিভিল করা হয়। এই হচ্ছে ক্রাইম থ্রিলার সিনেমার কিন্তু স্ট্রাকচার। তো আমিও ওইটা চিন্তা করে একটু গিয়েছিলাম যে আমি আগেও দেখেছিলাম যে ক্রাইম থ্রিলার ওই সিনেমার যে জেনার ট্রেলার বা অন্যান্য জায়গায় কিন্তু এটা একটা সিনেমার কিন্তু একটা জেনার থাকে, তাই না? তো ওইটা ছিল, তো ওখানে কিন্তু ক্রাইম থ্রিলার ছিল, তো আমি একটু গিয়েছিলাম।
হলে গিয়ে আমি ওই চিন্তা করছিলাম যে আসলে সিনেমার যে আসলে মেকিংটা ছিল বা স্ক্রিন প্লেটা ছিল ঠিক এরকম করেছে কিনা। এই দরদ সিনেমাতে কিন্তু ওই একই বিষয়টা কিন্তু রিপিট করা হচ্ছে। সিনেমা একদম ফার্স্ট টেনে একটা পিক পয়েন্ট ছিল, যে গল্পের যে পিক পয়েন্টটা সেইটা, এরপরে সিনেমাটা আস্তে 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 আপনার কাহিনীটা আবর্তিত হচ্ছে বা বেড়ে যাচ্ছে, একদম সিনেমার শেষে এসে টুইস্ট, মানে থ্রিলার গল্পের যে রহস্যের গল্পের যে সমাধানটা, এটা কিন্তু একদম সিনেমার শেষে। দরদ সিনেমাতে কিন্তু ঠিক এই একই স্ট্র্যাটেজি ফলো করা হয়েছে, এটার ব্যতিক্রমটা হয় নাই। তো এই ছিল সিনেমার স্ক্রিন প্লেটা এবং যে স্টোরিটা। ও আরেকটা, মানে আমি একটা কথা বলে রাখি, দরদ সিনেমাতে আমার একটা বিষয় যেটা ছিল যে যেটা হয় কি যে আমার এই স্টোরিটা তো আসলে একটু ফ্ল্যাট ওয়েতে তারা দেখানোর চেষ্টা করেছে। তো এই সিনেমাতে যেটা দেখলাম যে এখানে আস্তে 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 গল্পটা আপনার মানে বেড়ে গেছে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো সিনেমাটি আপনার ফার্স্ট হাফটা আমার কাছে একটু, মানে স্ক্রিন প্লেটা একটু স্লো মনে হয়েছিল, বাট এটা দর্শককে কিন্তু এঙ্গেজ করেছিল। আমি যদিও বলছি আমি তো একজন দর্শক, তাই না, আমি একেবারেই সাধারণ দর্শক। তো যখন আমি সিনেমা দেখছিলাম, মানে আমার কাছে ওরকম ওরকম বিরক্তি বোধ বা ওরকম খুব বেশি দুর্বলতা লাগছিল না। স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফ অর্থাৎ সিনেমার প্রথম অংশটা একটু স্লো ছিল, বাট দ্বিতীয় অর্ধে বা সিনেমার যে সেকেন্ড হাফে সেটা একদম গল্পটা একদম টার্নিং পয়েন্টটা এবং টুইস্ট এবং অন্যান্য বিষয়গুলো সেটা কিন্তু একদম মোড়টাই ঘুরিয়ে দেয়, সেটা গল্পের প্রয়োজনে। তো এইটুকু আমি একটা বলবো। এবার আসি আমি সিনেমাটির নির্মাণ নিতে। আচ্ছা, আমি অনন্য মামুনের ডিরেকশনে কোনো ছবি আমি এর আগে একটা বোধহয় দেখা হয়েছিল, আমি আমার কোনো একটা সিনেমার রিভিউ পর্বে বোধহয় বলা হয়েছিল যে উনি বোধহয় অনন্ত জলিলকে নিয়ে বোধহয় কোনো একটা প্রজেক্ট করেছিল। তো ওই সিনেমাটা আমার দেখা হয়েছিল, তারপরে আমি সেকেন্ড, মানে ওনার ডিরেকশনে এই সেকেন্ড কিন্তু আমি দরদ সিনেমাটা দেখলাম। তো আসলে একটা লোকের যদি 3, 4, 5টা বা 6টা আমি যদি সিনেমা দেখি, তাহলে আসলে ওই একটা এক্সপেকটেশন থাকে যে সিনেমাটা এরকম হবে বা ওইরকম হবে, বা এত ভালো হবে বা খারাপ হবে বা মন্দ হবে, যেই হোক না কেন সব সিনেমা সবার ভালো লাগবে এটা যেমন ঠিক কথা না, আবার সব সিনেমাতে সবারই ভালো লাগবে না এটাও তেমন ঠিক কথা না, তাই না? তো আমি অন্য মামুন ওই ছবির পরে তার ডিরেকশন এটাই প্রথম এবং এটাই মানে দ্বিতীয়, এবং এটাই শাকিব খানের তার শাকিব খানকে নিয়ে বোধহয় আমি একটু দেখছিলাম, গুগল করছিলাম যে তার আগে কোনো মুভি করা আছে কিনা, বাট অন্য মুভির সাথে, অন্য মামুনের সাথে একটা ছবি মধ্যে করা আছে, নবাব এলএলবি এই নামে আর কি। তো দেখছি না, ওটা আমার দেখা হয়নি। তো সেই প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি আমার দেখা, তো আমার এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাক, মানে অনন্য মামুনের যে সিনেমার যে মেকিংটা, এইটা ভালো লেগেছে আমার কাছে, সত্যি ভালো লেগেছে। কারণ এই ধরনের ক্রাইম থ্রিলার নিয়ে আসলে তো ওইভাবে প্রজেক্ট হয়নি। তো উনি আসলে চেষ্টা করে দেখিয়েছেন। আমাদের বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রি যেটা আগে একটা ছিল, প্রচুর দর্শক জনপ্রিয় সিনেমা মুক্তি পেত, প্রচুর কাজ হতো, প্রচুর সিনেমা মুক্তি পেত। মাঝখানে বাংলা সিনেমা থেকে দর্শক কিন্তু একরকম হল বিমুখী হয়ে গিয়েছিল, মুখ ফিরিয়েই নিয়েছিল। তো আবার কিন্তু কিছু কিছু মানুষের প্রচেষ্টায় ভালো ভালো কিছু ছবি নির্মাণ হচ্ছে, বিশেষ করে শাকিব খানই কিন্তু একদম পরপর 3, 4টা, যেমন আমি আপনাকে কি বলবো, আহ, প্রিয়তমা একটা ছবি ছিল, রাজকুমার একটা ছবি ছিল, এরপরে তুফান ছবি আসলো, এরপরে কিন্তু আপনার দরদ ছবিটা আসছে। তো এভাবেই কিন্তু উনি চালিয়ে যাচ্ছে, এবং সাথে ওনার সমসাময়িক যারা আছেন তারাও হয়তো বা চেষ্টা করছে তাদের নিজ নিজ প্রজেক্ট নিয়ে, তাই না? তো এইভাবে আসছে। তো আমরা যদি বাংলাদেশে যারা সিনেমা আমি দেখি, আমি তো সবসময় বাংলা সিনেমা দেখা হয়, মাঝে মাঝে খুব বেশি দেখা হয় না, কিন্তু দেখা হয়। ভালো কিছু প্রজেক্ট, ভালো কিছু নির্মাণ হলে, বা যদি আমি দেখি বা অনেকে যদি বলে যে এই সিনেমাটি ভালো হচ্ছে, আমি দেখার চেষ্টা করি। তো সেই বাংলা দর্শক হিসেবে জায়গা থেকেই বলছি যে সিনেমাটি যেমন আমরা দেখি, ভালোবেসে দেখি, তো এই সিনেমাটা দেখার পরে আমাদেরও ভালো লাগার জায়গা থেকে আমরা ভালো বলি, যেটা ভালো লাগেনি সেটা আমরা খারাপ বলি, বা মন্দ হয়েছে বা ভালো হয়নি বা ভালো লাগেনি এটা বলে থাকি। তো আমাদের আশা করছি যে আমাদের এই ইনসাইটগুলো, দর্শকদের যে ভালো লাগা মন্দ লাগা যে ইনসাইটগুলো, আমাদের বাংলাদেশে যারা সিনেমা নির্মাণে যারা থাকেন, আশা করি তারা আমাদের এই ইনসাইটগুলো নিয়ে ভবিষ্যতে তাদের প্রজেক্টগুলোতে আরও ডেভেলপ করবেন, সেটাই আমি আশা করছি। তো যাই হোক, আমি যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, তো অনন্য মামুনের কাছে মনে হয়েছে যে না, ওনার যে মেকিংটা, এই মেকিংটা আমার কাছে একটু পারফেক্ট লেগেছে, ভালো লেগেছে। মানে অ্যাটলিস্ট তো অন্য অন্য যে মুভিগুলো হয় সেই মুভি থেকে কিন্তু একটু আলাদা করে দেওয়ার চেষ্টা করেছে। তো সেই দিক থেকে অনন্য মামুন একটা থ্যাঙ্কস পেতেই পারে। আমি
ব্যক্তিগতভাবে তাকে আমি একটা থ্যাঙ্কস জানাচ্ছি। আমার মামুন, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনি আমার ধন্যবাদ গ্রহণ করবেন এবং আমি আশা করব এই সিনেমাতে অর্থাৎ দরদে যদি আপনার দর্শকদের যারা বলছে, তারা ভালো মন্দ সবাই হয়তো মিলিয়েই বলছে, মিক্স করে বলছে তাদের ভালো লাগবে, তারা ভালো বলছে তাদের ভালো লাগবে না, তারা খারাপ বলেছে। তো আমি আশা করব যে আপনারা এই সকল বাংলা সিনেমার যে দর্শক প্রেমী যারা আছেন, তারা যে ভালো মন্দ যে ইনসাইটগুলো দিয়ে থাকে বা তাদের যে মতামতগুলো দিয়ে থাকে, সেই মতামতগুলো আপনি একটু বিবেচনা করে দেখবেন বা শুনবেন। তা থেকে আপনি পরবর্তী প্রজেক্টে সেইভাবেই কাজ করবেন, সেই যাতে প্রজেক্টগুলো আরও ভালো হয় এবং দর্শকরা আপনাকে আবারও সাধুবাদ জানাই কোনো ভালো কিছু প্রজেক্ট নির্মাণ করার জন্য। তো এই ছিল একটি বিষয়। এখন আমি চলে আসছি সিনেমাটির অভিনয় এবং অভিনেতাদের গল্পে, মানে তাদের অ্যাক্টিং স্কিলে। আমি একেবারেই অকপটে স্বীকার করছি যে শাকিব খান শাকিব খান কিন্তু এই পুরো সিনেমাটা যে অ্যাক্টিং যে বিষয়টা, শাকিব খান এবং সোনাল চৌহান এবং এই দুজনই কিন্তু একদম পুরো ছবিটা আমার টেনে নিয়ে গেছে। যদি আমি একটু মানে র্যাঙ্কিং করতে বলি, শাকিব খানকে আমি নাম্বারে ওয়ানেই রাখবো। কারণ শাকিব খানের যে অ্যাক্টিং স্কিলের যে তার যে উন্নতিটা বা তার যে ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু চোখে পড়ার মতো। হ্যাঁ, কারণ এই টাইপের যে গল্পে শাকিব খানকে এই দরদ ছবিতে দেখা, মানে দরদ সিনেমাতে দেখা গেছে, এটা কিন্তু ওনার জন্য একেবারেই ব্যতিক্রম। তো উনি, আমার কাছে মনে হচ্ছে যে উনি এটাতে পারফেক্ট। হ্যাঁ, কিছু কিছু দৃশ্যে আমার কাছে হয়তো বা সে হয়তো আরেকটু ডেভেলপ করতে পারতো, কিন্তু যেহেতু একটা সিনেমা, ওনার একার পক্ষে সম্ভব না, একটা টিম ওয়ার্ক, বাকি যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তাদেরও তো দায়িত্ব থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দরদ সিনেমাতে অ্যাক্টিং দিক থেকে আমি প্রথম যেটা বলছি, শাকিব খানই একটা বেস্ট পারফরমেন্স লেগেছে এবং শাকিব খানের একেবারেই বেস্ট পারফরমেন্স লেগেছে। এবং আমি আরেকটি কথা বলি, যেহেতু রিসেন্টলি কিছু শাকিব খানের মুভি রিলিজ পেয়েছে, প্রিয়তমা ছিল, রাজকুমার ছিল, তুফান ছিল, এই দরদ পেয়েছে, এখন দর্শক অনেকে বলতে পারে যে এটার থেকে ওটা ভালো, ওটার থেকে এটা ভালো, বিষয়টা এরকম না। এই চারটি যে সিনেমার কথা বললাম, চারটি সিনেমার গল্পটা মানে একেবারেই ডিফারেন্ট ছিল, তাদের প্রেক্ষাপটটা একদম অন্যরকম ছিল এবং গল্পটাও চারটা অন্যরকম ছিল। তো এই চার গল্পের চার রকম শাকিব খানকে আমি দেখেছি। আমাকে যদি কেউ বলে যে দরদ ভালো হয়েছে, না তুফান ভালো হয়েছে, না রাজকুমার ভালো হয়েছে, না প্রিয়তমা ভালো হয়েছে, আমি বলবো সবগুলোই ভালো হচ্ছে তাদের গল্পকে ঘিরে। শাকিব খান, আমি এই ভিডিও শুরুতে বলেছিলাম যে মেগাস্টার শাকিব খান, উনি ওনার বেস্টটাই দিয়েছে, যার কারণে হয়তো সেই সুপারস্টার থেকে মেগাস্টার এবং দর্শক কিন্তু তার ছবির প্রতি আগ্রহ হচ্ছে। তো শাকিব খান তার বেস্ট অ্যাক্টিং স্কিলটা এখানে দিয়েছে। আমি আরও চেষ্টা করব, মানে আমি আবারও একটু বলার চেষ্টা করবো যে শাকিব খান, আপনিও যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আপনি আর একটু চেষ্টা করেন, হয়তো বা একটু চেষ্টা করলে আরও ভালো ভালো কিছু জায়গায় যেতে পারবেন। আচ্ছা, আরেকটি বিষয়, সোনাল চৌহান বলিউডের অ্যাক্ট্রেস। ওনার আগে একটা হিন্দি মুভি দেখা হয়েছিল, এরপরেই আমার এটা মুভিটা দেখা হলো। তো সোনাল চৌহানকে আমার কাছে মানে দুইজনের, শাকিব খান এবং সোনাল চৌহানকে ভালো ছিল, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে কোথাও একটা বোধহয় মানে সোনাল চৌহান একটা মানে তার কিছু কিছু ক্যারেক্টারে বা কিছু কিছু দৃশ্যে তাকে একটু মিসিং মনে হচ্ছিল। মানে ফাতেমার যে ক্যারেক্টারটা দেওয়া হচ্ছিল, সেই ফাতেমা ক্যারেক্টার থেকে তাকে কিন্তু মিসিং মনে হচ্ছিল। তো যাই হোক, হয়তো বা এর পরিচালক হয়তো দেখতে পারতেন এডিটিং টেবিলে। তো এটা তো সোনাল চৌহানের মানে যেরকম ছিল, সোনাল চৌহানের এক্সচেঞ্জে যদি আমাদের অন্য কোনো অ্যাক্ট্রেসকে মানে চিন্তা করা হতো, খুব বেশি কিন্তু খারাপ হতো না। তো যাই হোক, একেবারেই মানে ভালো লাগার বিষয়টা এরকম না। সোনাল চৌহান গানে অনবদ্য ছিল, গানগুলোতে ভালো ছিল, ভালো লেগেছে। বিশেষ করে শাকিব খানের যে একটা শেষে একটা গান ছিল, স্যাড সং, সেখানে ছিল। আমি গান নিয়ে পরবর্তীতে আসবো। তো এটা আরেকটা বিষয় আমার একেবারেই ভালো লাগেনি, সেটা হচ্ছে যে সিনেমার যে অন্যান্য যে ক্যারেক্টারগুলোতে যে প্লে করেছে তারা, যে ক্যারেক্টার, যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তো সেখানে আপনার মানে আমার কাছে না মানে একটু ওভার অ্যাক্টিং মনে হচ্ছে সবারই আর কি, যে যে ক্যারেক্টারগুলোতে। এবং যে যে ক্যারেক্টারে যারা যারা অভিনয় করেছেন, তাদের দু একটা কাজ আমার দেখা হয়েছে, তাদের কিন্তু আগে কিছু কাজ দেখা হয়েছে, শুধু দু একটা না, আগে কিছু কাজ দেখা হয়েছে। সেই জন্যই বলছি, তারা কিন্তু এই ওভার অ্যাক্টিং করার কিন্তু লোক না বা মানুষ না বা অভিনেতা না। তো তারা কেন এখানে আসলে এটা মানে এত ওভার অ্যাক্টিং করেছে? বিশেষ করে যে ডক্টরের ক্যারেক্টার, তো বিশ্বজিৎ বোধ হয়, তারপরে রাহুল দেব, হ্যাঁ রাহুল দেব, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা তো এখন বলিউডে অনেক প্রজেক্ট করছেন। দুই একটা কাজ তো আমি দেখেছি, বিশেষ করে আমি কুইন মুভিতেও ওনার একটা পারফরমেন্স ছিল, তো দেখেছি। তো উনি তো বেশ ভালো।
ভালো কিছু প্রজেক্টে কাজ করেছে, ভালো অভিনয় করে, বাট এইখানে আমি সরি টু সে যে উনি এখানে একেবারেই এটা ওভার অ্যাক্টিং করেছে। বিশ্বজিৎ চক্রবর্তী, তারপরে রাহুল দেব, আম, ও আরেকটি ত্রিনার নামে একটা, অর্থাৎ সিনেমাতে একটা হিরোইনের ক্যারেক্টার ছিল ত্রিনা, ওনারও মানে বেশ কাজটা আমি খুব ওভার অ্যাক্টিং মনে হয়েছে। এবং আমি যেখানে যে সারিতে বসে দেখছিলাম সিনেমাটি, আমার পেছনে কিছু ফিমেল কিছু অডিয়েন্স ছিল, তারা বলছিল যে এত ওভার অ্যাক্টিং, এত ওভার অ্যাক্টিং ভালো লাগছে না আর কি। মানে কীভাবে, মানে কী বলতেছে বা কীভাবে মানে দৃশ্যগুলো বুঝে হয়তো করে না। তো এই বিষয়গুলো হয়তো বা নির্মাতার হয়তো বা একটু নজর দেওয়া প্রয়োজন ছিল। তো যাই হোক, এছাড়া বাদ বাকি যে ক্যারেক্টারগুলোতে ঠিকঠাক, বাট আমার আসলে আরেকজন আছেন পায়েল সরকার, একটি পুলিশের ক্যারেক্টারে করেছে, একটি প্রেগনেন্ট পুলিশ অফিসারের ক্যারেক্টারে করেছে। তো ঠিকঠাক, কিছু কিছু সময় ঠিকঠাক ছিল। আর ওনার কিছু অ্যাসিস্ট্যান্ট ছিল, এলিনা সাম্মি এবং আরও একটা ছেলে ছিল দেখলাম। তো কিছু কিছু দৃশ্য মানে আমার কাছে মানে অতি নাটকীয়তা বা অতি অভিনয় যে বিষয়টা বলে, যেটাকে ওভার অ্যাক্টিং বলছি, এইটা আমার কাছে আসলে ভালো লাগেনি। মানে অভিনয়টা ভালো লাগেনি, এটা চাইলে তারা হয়তো আর একটু ভালো পারফরমেন্স দিতে পারতো। আর বাদ বাকি সবাই মোটামুটি ঠিক আছে। আর মানে যেহেতু বললাম ওভার অ্যাক্টিং, একদম নাম ধরে ধরে বললাম না, এই বিষয়গুলো আসলে বেশি চোখে পড়েছে, সেইগুলো নাম ধরে বললাম। তারা নিঃসন্দেহে খুব হয়তো বা ভালো অভিনেতা, হয়তো বা এখানে হয়তো বেস্ট, তাদের বেস্টটা দিতে পারেনি। ভবিষ্যতে কোনো প্রজেক্টটা তারা ভালোটাই দেবে, এবং নির্মাতা যখন তাদের নিয়ে প্রজেক্ট করবে তারাও বিষয়টা দেখবে। আর নির্মাতাকে আমি একটা কথা বলে রাখছি, এই সিনেমার যে টিমটি, যে অনন্য মামুন এবং আদার যে কাস্টিং যারা টিম মেম্বার ছিল, গল্পের প্রয়োজনে কিছু কিছু সময় আপনার ওইভাবেই আসলে অডিশনটা নেওয়া উচিত ছিল, যাতে এই বিষয়গুলো যেন ওভার বা স্কিপ করা যেত। তো যাই হোক, এই ছিল অভিনয়ের বিষয়গুলো। এখন আমি একটা গানের কথা বলছি। এই সিনেমাতে 4টি গান ছিল। সব থেকে যে মজার যে বিষয়টি, যে গানটা নিয়েছিল খুব হাইপ উঠেছিল, ওরে পাগল মন, এই গানটি একদম লাস্ট এন্ডিং টাইটেলে দেখা হয়েছিল। আমি মনে করেছিলাম যে এই গানের একটা হয়তো বা দৃশ্যায়ন পাবো বা কোনো কিছু পাবো, তো এটা পাইনি। এটা একদম সিনেমার একদম এন্ডিংয়ে দেখানো হয়েছিল উইদাউট ভিজুয়ালাইজেশনে, মানে এটা কোনো দৃশ্যায়ন ছিল না। আর সিনেমাতে বাকি যে 3টি গান ছিল তার 2টি তো আগে রিলিজ পেয়ে গিয়েছিল। আমি একটা অবশ্য রিভিউ করেছিলাম, চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আরেকটি স্যাড সং ছিল, যেটি সিনেমার একদম শেষ অংশে ব্যবহার করা হয়েছে। এই গানটা আসলে আমার একটু বেশি ভালো লেগেছে। মানে মোট 4টা গানের মধ্যে 2টা গান, ওরে পাগল মন আর একটা স্যাড সং, এই 2টা গান একটু আমার ভালো লেগেছে, এবং একটা রোমান্টিক সং। তো যদি আমি র্যাঙ্কিং করি, আমার ফার্স্টে স্যাড সংটা ভালো লেগেছে, দেন ওরে পাগল মনটা, তারপর একটা রোমান্টিক সং ছিল। এই 3টা গান ভালো ছিল, ঠিকঠাক। মানে সিনেমাতে খুব বেশি গান দিয়ে, যে আসলে অনেক সময় দেখে 7টা 8টা গান দিয়ে রোমান্টিক সিনেমা হলেও 7টা 8টা গান দিয়ে মানে অনেকটা টাইমটা ইয়ে করে, মানে নষ্ট করে। তো এটা হয়নি, যে যেখানে যেটা মানে গল্পের প্রয়োজনে যেখানে যেখানে গানটা দরকার ছিল ওইখানে এই গানটা ছিল, এই দিকটা ঠিক ছিল। আর সিনেমার মেকিংটা ভালো ছিল, চেষ্টা করেছে। আর এই সিনেমার কাহিনী সব থেকে বড় টুইস্ট আপনি এটা সেকেন্ড হাফে গিয়ে দেখতে পারবেন। আমি যেহেতু কাহিনী কিছু বলিনি, আমি আবারও বলছি, সিনেমা আপনারা যখন দেখবেন সিনেমা হলে গিয়ে, একদম সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আপনার একদম কাহিনীর বা রহস্যর জটগুলো যখন খুলতে থাকবে, টুইস্টগুলো যখন বের হয়ে আসবে, তখনই আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমার দরদ সিনেমার রিভিউ গল্প, বা আমার কেমন লেগেছে সেই গল্পই আপনাদেরকে বললাম। আর যেটা, আর খুব বেশি কিছু বলার নেই, তবে আশা করছি যে এটার পরবর্তীতে হয়তো বা আর একটু ভালো হতে পারে। আরেকটি কথা, সিনেমার শেষ দৃশ্যে গিয়ে আমি হয়তো মনে করেছিলাম যে এটার কোনো নেক্সট কোনো সিকুয়াল কোনো আসবে কিনা, বাট গল্প যেভাবে এগিয়েছে, ওইটার সিকুয়াল পরিচালক বা নির্মাতা আনলেও আনতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে আসলে এটার কোনো আলাদা কোনো সিকুয়াল হবে বা হতে পারে। যদি হতে পারে বা থেকে থাকে, সেটা নির্মাতারই ভালো জানেন। তো আপাতত আমাদের সাথে মনে হচ্ছে না যে এটার সিকুয়াল হয়তো বা আসতে পারে, বা করলেও সেটা নির্মাতাদের বা প্রোডাকশন টিমের তাদের চিন্তাভাবনা। সো দর্শক, এই ছিল আমার দরদ সিনেমার রিভিউ গল্প, অর্থাৎ কেমন লেগেছে। তো আমি সিনেমা দেখে এসেছি, কেমন লেগেছে আমি পুরোটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে, যদি আপনারা আমার সাথে তো দেখতে পারেননি, আমার এই রিভিউ পরে যদি দেখে থাকেন বা আগেও যদি দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেই সিনেমাটি, মানে দরদ সিনেমাটি, আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন আমার এই ভিডিওর কমেন্টের মাধ্যমে। তো সেই আশাই করছি। তো থাক, আজকে আর বেশি ভিডিওটা বলেছিলাম যে শর্টে করব, কিন্তু আসলে খুব ডিটেলস বলতে গেলে আসলে হয় না।
একটু তো ডিটেলস বলতে হয়, তাই না? কারণ সিনেমাটা দেখতে গেলে ভালো মন্দ, আমরা বাংলাদেশের সিনেমার দর্শক, একটু ভালো লাগা নিয়ে বাংলাদেশের সিনেমা দেখতে যাই। অনেকে এখনও হয়তো বাংলা সিনেমা হয়তো দেখতে যায় না, তাই না? তারপর আমরা যাচ্ছি, ভালো লাগা থেকেই যাচ্ছি। তো নির্মাতাদের আমি অনুরোধ করব যে এই ভালো লাগা থেকে হয়তো দর্শক ভালো মন্দ কিছু বলবে। আমার ভালো লেগেছে, আরেকজনের ভালো নাও লাগতে পারে, বা আরেকটা লোকের হয়তো ভালো লাগতেই পারে। বা যাদের আমার ভালো লেগেছে ভালো দিকটা বলছি, যে বিষয়টা মন্দ লেগেছে সেটা মন্দ দিকটা বলছি। তো আমার আমার বাংলাদেশের যেটা নির্মাতাদের একটা ট্রেন্ড আমি দেখেছি, কিছু কিছু সময় আমি দেখেছি যে ওনারা ভালোটা অ্যাকসেপ্ট করার জন্য সবসময় রেডি হয়ে থাকে অনেক সময়, বাট ক্রিটিসিজমগুলো ওনারা নিতে পারেন না। তো আমি চাইবো যে আপনারা ক্রিটিসিজমগুলো নিয়ে মানে আমাদের কাছ থেকে নেন, বা যারা আপনারা জানেন বা যারা দেখছেন বা যে দর্শকগুলো বলছে প্রজেক্টের ভালো মন্দ যে বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে যে এইখানে সমস্যাগুলো, আপনি ইনসাইট নেন। ইনসাইট নিলে তো কোনো সমস্যা নেই। ইনসাইট নেওয়ার পরে তো আপনি পরবর্তী প্রজেক্টে তো আপনি ভালো করতে পারেন, তাই না? তো আমি রায়হান রাফির কয়েকটা কাজ দেখেছি, সেখান থেকে ওনার লাস্ট তো দেখলাম বোধহয় তুফান, অনেক ইমপ্রুভ, অনেক জায়গায় কাজ করেছে। ও আরেকটি কথা একটু বলে রাখি, দরদের আরেকটা কথা না বলে নয়, আমি আমার দেরি মানে বলতে আমি ভুলে গিয়েছিলাম। দরদের মিউজিক, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস যে যে কয়েকটি গান ছিল অসাধারণ ছিল। বিশেষ করে বিজিএমটা আমার এক্সপেকটেশন ছিলই না যে আসলে খুব বেশি হবে, কারণ থ্রিলার মুভিগুলোর কিন্তু বিজিএমটা অনেক 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 ইম্পর্টেন্ট। কারণ এটা এক একটা সিন কিন্তু এই বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কিন্তু রিলেট করে। তো দরদ সিনেমার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু চমৎকার ছিল, আমার ভালো লেগেছে, আসলেই আমার ভালো লেগেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দর্শক, আমার রিভিউ পর্বটি আপনার কেমন লাগছে সেটিও আপনারা জানাতে পারেন। আমি আজকে এই পর্বটি এখানেই শেষ করছি। দর্শক, নতুন আরও একটি পর্ব নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।